এমপিরা নির্বাচনের সময় ভোট চাইতে যখন যায় তারপর 5 বছর দেখা যায় তাদের চেহারা দেখা যায় না। তো উপজেলা পরিষদের এমপিদের কক্ষ চাওয়া ও দেওয়ায় কি মনে হয় যে এমপিদের সাথে মানুষের একটা আত্মার সম্পর্ক তৈরি হবে? এটি কি আসলে সেই জন্যই দেয়া কিনা? আমাদের দেশে আসলে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে তার প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যরা থাকেন। যেহেতু আমি এই হিসেবে দায়িত্ব পালন করেছি, তো আমার নিজের কিছু বাস্তব অভিজ্ঞতা আর এই বিষয়গুলো ইউরোপ এবং আমেরিকাতে কিভাবে চলে ওই বিষয়ে প্র্যাকটিক্যালি ওই দেশের সরকারের যাকে বলা হয় স্কলারশিপ নিয়ে লেখাপড়া করার সুযোগ হয়েছে। মানে আমেরিকাতে সিনেট সিস্টেম কিভাবে কাজ করে, কংগ্রেস সিস্টেম কিভাবে কাজ করে, বা ইংল্যান্ডে কিভাবে একজন মেম্বার অফ পার্লামেন্ট কাজ করে, এই জিনিসগুলো দেখে আসছে। তো সেই দিক থেকে আসলে আমাদের দেশের যারা এমপি এরা জগা খিচুড়ি, মানে এদের আসলে না আমেরিকার মতো না যাকে বলা ইংল্যান্ডের মতো। আমি জাস্ট আমেরিকার উদাহরণ দিই। আমেরিকাতে ধরুন একজন কংগ্রেসম্যান, সে অন অ্যাভারেজে বছরে মাত্র $20,000 বেতন পায়। অন অ্যাভারেজে মাত্র $20,000 বেতন পায়, কিন্তু তার এলাকার কাজ করার জন্য তার একটা অফিস আছে, নির্বাচনী এলাকাতে তার একটা অফিস আছে, এবং সেই অফিসে তার এলাকার ব্যাপ্তি অনুযায়ী কখনো কখনো আমি যেমন ড্যানি ডেভিস শিকাগোতে তার অফিসে আমার কাজ করতে হয়েছে অভিজ্ঞতার জন্য। তো তার অফিসে অলমোস্ট $4 লাখ প্রতি মাসে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দেওয়া হয় $4 লাখ, এবং সেখানে প্রায় 70 জন কর্মকর্তা। এবং ওখানে যিনি সিইও, এমপি সাহেবের অফিসের যিনি প্রধান নির্বাহী, তার হলো ওই ডিস্ট্রিক্টের যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মানে আমাদের ডিসি, সেই ডিসির ইকুইভ্যালেন্ট, মানে তার যে প্রাইভেট সেক্রেটারি ওখানে আছে। তো এই যে 70 জন লোক, সে কি কাজ করছে? ওই এলাকার যত প্রকল্প, ওই এলাকার যত সুপারিশ, যা কিছু আছে বিটুইন সেন্ট্রাল গভর্নমেন্ট এবং কাউন্টির সব কিছু মিলে ওইটা একটা যাকে বলা হয় মধ্যবর্তী অফিস হিসেবে কাজ করে, এবং তার অ্যাপ্রুভালের বাইরে কোনো সুপারিশ, কোনো কাজ শেখানো হয় না। ইংল্যান্ডে এসে এটা আরও বেশি। ইংল্যান্ডে একজন মেম্বার অফ পার্লামেন্টের অফিসকে বলা হয় সিজার অফিস, মানে ও সে এলাকার লর্ড, অর্থাৎ সে যদি বলে এখান থেকে রাস্তাটা যাবে ওখান দিয়ে যাবে, যদি বলে যে না যাবে না, সে যেভাবে প্রকল্প কেটে দেবে। কিন্তু আমাদের বাংলাদেশ হলো কি, এখানে কোনো একটা এমপিকে কোনো এক্সিকিউটিভ পাওয়ার নেই, কিন্তু এমপি আসলে সব পাওয়ারই সে এক্সারসাইজ করছে তার নির্বাচন এলাকার। ফলে কি হচ্ছে, এখানে 2 নম্বরই জিনিস হওয়ার সুযোগ হচ্ছে। আমার কাছে এটা মনে হচ্ছে যে এখানে মাঝামাঝি থাকার দরকার নেই। যদি তাকে দায়িত্ব দেওয়া হয়, তাকে এই কাজের জন্য ইংল্যান্ড বা আমেরিকার মতো দায়িত্ব দেওয়া হয়, এটা আমাদের দেশের জন্য ভালো হবে। আদারওয়াইজ ভাই আপনার ওখানে যাওয়ারই দরকার নেই, ওখানে উপজেলা চেয়ারম্যান আছে, পৌরসভার মেয়র আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, আপনার সেখানে যাওয়ার দরকার। আপনি ঢাকাতে বসে আইন প্রণয়ন করেন আর জাতিকে নিয়ে চিন্তা ভাবনা করেন। কিন্তু এখন যে অবস্থার মধ্যে আছে, আপনি যদি রেফারেন্স না দেন, আপনি যদি তার ডিউটি কার্যকলাপ না করেন, তাকে যদি জবাবদিহির মধ্যে না আনেন, এবং না এনে যদি তাকে একটা গাড়ি দিয়ে দেন, তাকে একটা অফিস দিয়ে দেন, এবং সে অফিসে বসে সকাল বিকাল ডিসি সাহেবকে ডাকবে, টিউনো সাহেবকে ডাকবে, এটা একটা যন্ত্রণা হয়ে যাবে। কিন্তু তাকে তো একটা জায়গার মধ্যে আনতে হবে যে আপনি ঠিক আছে এই অফিসে বসে করবেনটা কি, লেখা আছে এটা একটা পরিদর্শন অফিস, এটা তো আরও একটা ঝামেলার। আসলে এখন যা কিছু করছে আমার কাছে এটা মানে এটার কোনো উত্তরও নেই, দক্ষিণ নাই। সরকারি গাড়ি দাবি করছে, এটা কি আসলে শুল্কমুক্ত গাড়ির থেকে খরচ বাড়াবে না কমাবে? একটা শালীন, আপনাকে একটা কথা বলি শুনুন, একটা আমাদের দেশে যেটা বাস্তবতা, মানে সব দুনিয়াতেই আমাদের দেশে অন অ্যাভারেজ একটা এমপি ইলেকশন করতে এই বছর 4 থেকে 5 কোটি টাকা খরচ গেছে। তো যে এমপি 4 থেকে 5 কোটি টাকা খরচ করছে তাকে ধনী হতে হবে। এটা ভিক্ষুক হয়ে আশেপাশে এর কাছে চাঁদা নিয়ে ওর কাছে বিকাশে টাকা টুকে নিয়ে আসলে এমপি হওয়া যায় না। তো সেখানে তার ট্যাক্স ফ্রি গাড়ি কেন লাগবে? সে তো মার্সিডিজে চলবে। থেকে খরচের জন্য কি এমন বরাদ্দ থাকার কথা বলা হয় কিনা? এটা আরেকটা ভণ্ডামি। আমার কাছে যেটা বাস্তবে এদেশের সব মানুষ জানে যে একটা এমপি ইলেকশন করতে কোনো জায়গাতে 100 কোটি টাকা লাগে। আবার এই কথাও শোনা যায় যে একটা নমিনেশন পেতেও নাকি 100 কোটি টাকা। আপনি দেখেন না যে চট্টগ্রামের এক মহিলা বলছে যে মহিলা সংসদ সদস্য পদে 10 কোটি টাকা তার কাছে লেনদেনের ব্যাপারে বলা হয়েছে। তো একটা মহিলা এমপি কোনো কাজ নাই, সে বসে থাকে। আমি যখন 9th পার্লামেন্টে ছিলাম, আমার পাশে এক মেয়ে আসছে, ইয়াং আপনাদের মতো বয়সী, সারাদিন শুয়ে থাকে আর নাক ডাকে, পার্লামেন্টে বসে বসে নাক ডাকে। তো পাশে সিলেট মহিলা আওয়ামী লীগের সভাপতি, বয়স্ক মহিলা, 70 বছর, সে খালি বারবার ধাক্কায় উঠায়, এই মেয়ে তুমি এভাবে নাক ডাকো কেন? তোমার যন্ত্রণায় তো তোমার স্বামী তোমার সাথে ঘুম করতে পারে, তোমার তো সংসার টিকবে না, তোমার যন্ত্রণা আমি পাশে থাকতে পারছি না। অ্যাকচুয়ালি দ্যাট ইজ হ্যাপেনিং। তো এই যে একটা মেয়ে সেখানে যাচ্ছে, এখন পর্যন্ত যে প্রোটোকল, ওই যে এরশাদের যে 30 জন সংসদ সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, যাদেরকে শফিক রেহমান বলেছিলেন 30 সেট অলংকার,
তো সেই অলংকারিকের যে জায়গা থেকে এটা ইফেক্টিভ জায়গাতে আমরা এখন পর্যন্ত আসতে পারিনি, মধ্য থেকে 20 জন বেড়ে গেছে, সংখ্যাটা বেড়ে গেছে। তো এখন এগুলো নিয়ে আমাদের আসলে চিন্তা ভাবনা করতে হবে। চিন্তা ভাবনা না করে আমরা শুধুই মাত্র প্রডিউস করে যাচ্ছি, বিস্তার করে যাচ্ছি, প্রজনন করে যাচ্ছি, ফলে এটার ভালো ফলাফল হচ্ছে না। আজ আপনি দেখেন একটা পার্লামেন্ট, মানে মেম্বার অফ পার্লামেন্ট, উনি প্রোটোকলে ওনার সাথে মানে ওনাকে দেখেন সব মানুষ স্যার বলে, আমাকে সব মানুষ দুলাভাই বলতে চায়। হোয়াই? কারণটা কি? আমি তার সাথে আমার রেজাল্ট হয়তো ভালো, আমার টাকা পয়সা ধন সম্পদও ভালো, আমি জীবনে হয়তো সফল তার চেয়ে, কিন্তু আমাকে ডাকবে দুলাভাই, তাকে ডাকবে স্যার। এই কারণ হলো সে যে রিপ্রেজেন্টেশনটা করছে অন অ্যাভারেজ আমার গ্রেডের সাথে তার গ্রেডটা ভালো লেখাপড়ার দিক থেকে, আর আমার গ্রেডের মধ্যে বদি আছে, আমার গ্রেডের মধ্যে ঠদি আছে, আমার গ্রেডের মধ্যে অনেক লোক আছে নাক দিয়ে ময়লা ঝরে, কান দিয়ে ঝাঁকে দিলে মাথা থেকে খুশকি ঝরঝর করে পড়ে, আর মুখের গন্ধে বগলের গন্ধে আপনি বসতেই পারবেন না। তো এই যে যখন আপনার একটা প্রোটোকল থাকবে, এই যে মেম্বার অফ পার্লামেন্ট, এই যে লাইক বারাক ওবামা, লাইক বিল ক্লিন্টন, তখন কি হচ্ছে আমাকে ছাড় না আরো বড় কিছু ডাকবে, আরো বড় কিছু ডাকবে। ওনারা আমার সামনে বসতে সাহস পাবে না, কথাই বলতে সাহস পাবে না, কিন্তু আমার তো রিপ্রেজেন্টেশনটা আসছে না। এই কারণ হলো আমি ওখানে যে নিয়ম করে রেখেছি, কানুন করে রেখেছি, এখানে যে ইচ্ছা সেই আসতে পারছে, এখানে সেই রাশ্মিকা মান্দানা আসতে পারছে, এখানে আপনি ইচ্ছা করলে রেখা, মানে আরো অনেক, মানে যাকে বলা হয় একটু পরিবর্তন দেখেছেন কিনা এবারে সিলেকশনে? এবার তো আরো খারাপ অবস্থা হয়ে গেছে। আগের মানে দিন যত যাচ্ছে এবার যারা আসছে সেটা কিরকম? হ্যাঁ, মানে পরিবর্তন যেহেতু খারাপের দিকে বলছেন, কেন আপনার চোখে খারাপ মনে হচ্ছে? কি এদের ড্রেস কোড, এদের কথাবার্তা, এদের এডুকেশন যে ওয়েতে আসছে, এতে করে মানে এই মেম্বার অফ পার্লামেন্ট যাকে মানে আসলে মানে আমাদের এরশাদ জামানাতে হলো কি, এরশাদ জামানাতে তো প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ, এর আগে কিন্তু মানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট ছিল না, এরশাদ জামানাতে প্রথম ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স করা হলো। তো সেখানে এমপিদের জায়গা হলো 13 নম্বর। আচ্ছা, 13 নম্বর। তো তখন ওই যে সমস্ত লোকের এমপি আনা হলো, একজন ডিসি, সে কোনো ওই যে প্রোটোকলের মধ্যেই পড়ে না, তাকে এমপি বললো যে আমাকে মেজর র্যাঙ্ক দেওয়া হোক, হ্যাঁ আমাদেরকে মেজর র্যাঙ্কে পদমর্যাদা দেওয়া, অথচ তাকে কিন্তু সচিবের অ্যাবভ সচিব করে দেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ধরেন, তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমান, তারপরে শেষে এবং ওই সংসদের একেবারে যে কোনো একজন এমপি, আপনি জামাতের একজন এমপি ধরেন, তাদের মর্যাদা সেম। মানে তাদের মধ্যে প্রধানমন্ত্রী আর অন্যের মধ্যে ডিফারেন্স হলো প্রধানমন্ত্রী ক্লাসের ক্যাপ্টেন আর অন্য সবাই একই ক্লাসে পড়ে। তো এইরকম একজন মেম্বার অফ পার্লামেন্ট হবেন যিনি জাতীয় নেতা এবং জাতির যে কোনো বিষয় নিয়ে জিজ্ঞাসা করার, কথা বলার এবং আধা সরকারি ডিও ইস্যু করা। সে যদি এনবিআর চেয়ারম্যানকে বলে কোনো মেম্বার অফ পার্লামেন্ট এই নিয়ে জায়গার যে আমি এই বিষয়টি জানতে চাই, তাকে উত্তর দিতে বাধ্য। এখন আপনি যদি তাকে একটা লেদু আনেন, ধলা আনেন, গেদু আনেন, যে এনে এনবিআর চেয়ারম্যান তো দূরের কথা, তার সচিব যে প্রাইভেট সেক্রেটারি, সে সম্ভবত সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এরকম, তো তার পিছিয়ে সে ছাড় করে, এরকম অনেক এমপি আছেন। তো এখন এইভাবে আপনার যে কোয়ালিটি, সেই কোয়ালিটির দিক থেকে এখন এই বছর যারা আসছে এরা তো বিসিএস দেবে, প্রিলিমিনারি পরীক্ষা দেবে, এই কথা বলার সঙ্গে সঙ্গে দেখুন অনেক হার্ট ফিল করবে যে ঠিক আছে কালকে পার্লামেন্টে যাওয়া লাগবে। পার্লামেন্টে যাওয়ার আগে আপনাদের তো সচিবরা স্যার বলবে, মেজর জেনারেল স্যালুট দেবে, আইজি সাহেব আপনাদেরকে স্যার বলবে, স্যালুট দেবে। তো এই জন্য আপনাকে একটু, তারা তো পরীক্ষা দিয়ে আসছে, বিসিএস প্রিলিমিনারি যে টিক চিহ্ন, বেশি না, খালি আপনি বসে একটা টিক চিহ্ন দেবেন এবং 30% নম্বর পাবেন। এই নম্বর পেলে পার্লামেন্টে ঢুকতে পারবেন, নাহলে ঢুকতে পারবেন না। এই কথা আপনি আজকে বলে দেখেন, পরশুদিন থেকে দেখবেন যে সব জ্বর আসছে, হাসপাতালে সব ভর্তি হয়ে গেছে। তাবিজ কবাজের জন্য যেন পাশ করতে পারে কামরূপ কামাখ্যা চলে গেছে, বুঝতে পারছেন? সেখান থেকে যত রকম সাপের তাবিজ, বেজির তাবিজ সব এনে টেনে ভরে গলায় মালা দিয়ে তারপর পরীক্ষা দিতে আসবে। তো এই যে যে এডুকেশন, একটা মেম্বার অফ পার্লামেন্টের আসলে এই এডুকেশন থাকা দরকার না, সে অল স্কোয়ার, সে সবকিছু থাকবে তার। তো সেটার একটা অ্যাভারেজ যে জায়গাতে এবার পার্লামেন্টের মধ্যে গিয়ে আমার বলার দেখেন, আপনি একটু চোখ দিয়ে তাকাই দেখেন যে কয়জনকে দেখলে আপনার মনে হয় এটা আসলে মেম্বার অফ পার্লামেন্ট এবং আপনার নেতা। আচ্ছা, গোলাম মওলানা রানী, আবার আসবো আপনার কাছে। বদিউর রহমান, একই প্রসঙ্গ আপনার কাছে আসছে যে সংসদ সদস্যদের যে শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করা হয়েছে, এটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? আপনার কাছে কি মনে হয় যে এটি কোনো জনগণের মন জয় করার জন্য রাজনৈতিক কৌশল এটি হিসেবে দেখেন কিনা, নাকি আসলে ভালো একটি উদ্যোগ হিসেবে মেনে নিতে চান? ধন্যবাদ। শুল্কমুক্ত গাড়ির সাথে এমপি সাহেবদের আমিও একটু সামান্য জড়িত ছিলাম। তিনউদ্দিনের আমলে ফখরুদ্দিন, মাইনুদ্দিন, মাসুদউদ্দিন, সেই সময় তো আমি সিটিং চেয়ারম্যান ছিলাম এনবিআর-এর। তো
তো ফখরুদ্দিন সাহেবের সাথে একদিন কথা প্রসঙ্গে বললাম যে স্যার এখন তো আর এমপি সাহেবরা নাই, এই সুযোগে আমরা একটা কাজ করি, এই শুল্কমুক্ত গাড়ির সুবিধাটা বাতিল করি। আচ্ছা, এটা কত সালের কথা? এটা 111 2007 111 গভর্নমেন্টে তো আমরা করলাম। ফখরুদ্দিন সাহেব সামারি সই করলেন, কিন্তু সামারি সই করে দেওয়ার পরে বললাম স্যার এটা এই পরে যখন রাজনৈতিক সরকার আসবে তখন আবার এটা উল্টে যাবে, ফলে তাহলে এটা আনলেন কেন? আমি স্যার আনলাম এই জন্য যে একটা নৈতিক ভিত্তির উপরে কাজ আপনি করে গেলেন, আমরা চেষ্টা করেছি, পরে উল্টে যাবে। তো আসার পরে তো রাজনৈতিক সরকার আসলো, আবার এটা বহাল হলো। এরশাদ সাহেব এমপি সাহেবদেরকে ঘুষ দেওয়ার জন্য, এরশাদ তো ধুরন্ধর ব্যক্তি ছিল, কখন কোন রং ধারণ করতে সেগুলা বুঝে। ওই যে রাতে কোথায় বেড়াবে, কোথায় ফুর্তি করবে, সকালে টুপি মাথায় আবার একটা শুক্রবার মসজিদে চলে যাবে, এবং আল্লাহ বেহেশতে নিলে এরশাদ সাহেবকে আগে নেবে, কারণ সব কাজে ওস্তাদ ছিলেন। তো তিনি এমপিদেরকে ঘুষ দেওয়ার জন্য এমপি সাহেবদেরকে দেওয়া এই শুল্কমুক্ত গাড়ি চালু করেছেন। কোনো রাষ্ট্রীয় নিয়ম কানুনে কাউকে এরকম এক্সট্রাঅর্ডিনারি আইনের বাইরে প্রিভিলেজ দেওয়ার প্রশ্ন আসে না, কিন্তু করেছেন। আর এখন যেটা বললেন যে বাতিল করছে, এক একটা রাজনৈতিক সরকারের এক একটা চমক থাকে, কৌশল থাকে। কেউ ড্রেসের কৌশলে দেখাবে, কেউ মঞ্চে হাঁটা চলার কৌশল দেখাবে, আবার এভাবে নূতন যে শুল্কমুক্ত গাড়ি নেবে না, প্লট নেবে না, সেগুলো বলবে। এইটা হিসেবে নৈতিকভাবে এটা বাতিল করেছে ভালো, কিন্তু এটার বিপরীতে ওই যে উপজেলাতে ওষুধ চাচ্ছে, অন্যভাবে গাড়ি চাচ্ছে, অন্য কোনোভাবে পুষিয়ে দেওয়া হয় কিনা সেটা দেখার জি, যেমন আমরা আওয়ামী লীগের সময় কিন্তু দেখেছি সেটা বরং আরো মারাত্মক হবে। জি, আওয়ামী লীগের সময় দেখতাম যে বাজার মূল্য 9 থেকে 12 কোটি টাকা এমন গাড়ি আমদানি করা হতো। আসলে 428 কোটি টাকার গাড়ির আমদানি মূল্য ছিল ওই সময়টাতে, অ্যাসেসমেন্ট ভ্যালু যদি আমরা ধরি, তাহলে সেই হিসেব করলে এটা বাতিল করে দিলে একটা ভালো উদ্যোগ হিসেবে ধরে নেওয়া যায়। কিন্তু সেটা কম্পেনসেট করার জন্য নতুন একটি পদক্ষেপ হিসেবে বলছেন আপনি। এই ওটা নতুন পদক্ষেপ কিনা জানি না, কারণ আগে এক সময় আমরা যখন ছোট ছিলাম 50-এর দশকের শেষের দিকে, 60-এর দশকের প্রথম দিকে, তখন আমরা গোলাম মোল্লা রনির মতো এমপি সাহেব দেখার জন্য 5 মাইল হেঁটে 6 মাইল হেঁটে শহরে যেতাম। আমাদের এক এমপি ছিল স্বাধীনের পর খাজা আহমদ সাহেব। আরে এমপি হ্যাঁ, এমপি সাহেব দেখার জন্য 6 মাইল হেঁটে চলে গেলাম আমরা, এমপি সাহেব দেখলাম, মানে জীবন ধন্য হইলো, অনেকটা এরকম মনে হইলো আর কি। আর এখন এমপি সাহেব দেখলে অনেকে যদি চোখের সামনে পড়ে যায় মুখ ফিরাই নেয়। তার কারণটা হইল ধারে অথবা ভারে, হয়তো আপনার নেতৃত্ব গুণে আপনি কন্ট্রোল করবেন অন্যকে, মানুষ বুঝবে ইয়েস তিনি একজন এমপি, অথবা আপনার ধার থাকতে হবে ওইরকম। এখন ধার এবং ভার দুইটাই যদি না থাকে, ওই যেটা বলতেছেন টাকা 5 কোটি 10 কোটি খরচে আসবে, তারপরে যাইয়া লেখাপড়া করবে না, বাজেটের ফিসটা উল্টাবে না, অনেক মন্ত্রীও তো পড়েন, আপনি করবেন কি? আমি নিজে তো ক্যাবিনেট ডিভিশনে কাজ করে এটা পরীক্ষাও করেছি, সেই জিয়াউর রহমান সাহেবের আমলে, যে মন্ত্রী সাহেবরা সব সামারি পড়ে কিনা দেখার জন্য আমি ডেস্ক অফিসার, তো টেবিল মুসা মিনিস্টার ছিলাম, ওই টেবিলে প্যাড পেন্সিল দিতাম, রাজদূতের মতো যেতে পারতাম। আমি ওই সামারির কোনায় কোনায় হালকা আটা লাগাই দিতাম, যেটা উল্টাইলে উঠে যাবে আর পরে আটাটা লাগবে না। তাতে ফোল্ডার ফেরত আসার পরে দেখতাম যে অনেকেই পড়ে না। আবার সেখানে সুন্দর সুন্দর ঘটনাও ঘটতো, ওই যে ছবি আঁকতে পারতেন সুন্দর করে, কেউ ছড়া লিখতেন, কেউ কবিতা লিখতেন, কেউ ছবি আঁকতেন। এর মধ্যে প্রফেসর মতিন, তার আবার মেয়ে লোকের ছবি আঁকতেন ভালো, খুব পছন্দ, বা সুন্দর করে লিখতে পারতেন। তো এইগুলো আপনার রসালো কিছু হিউমারাস থাকবে, কিন্তু কাজের দিক থেকে আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কি প্রডিউস করতে পারছেন সেটার উপর নির্ভর করবে আপনাকে মানুষ শ্রদ্ধা করবে কিনা। আর মন্ত্রী এই যে বললেন উনি একটু স্যার বলা, সচিবকে স্যার বলে, এমপি সাহেবদেরকে বলে না, দুলাভাই বলে, এটা তো কপাল ভালো, দুলাভাই বলছে, তার মানে যে দুলাভাইটাকে সে তার বোন বিয়ে দিছে আপনার কাছে। আমাদের কাছে তো কেউ বোন বিয়ে দেয় না, শালাও ডাকে না, সেটা আলাদা জিনিস। একজন মিনিস্টার অথবা একজন রাজনৈতিক নেতা তার অধীনস্থ একজন ব্যুরোক্রেটকে কন্ট্রোল করার জন্য ঠিক ওই ব্যুরোক্রেট সচিব অথবা নিম্ন পদের কাউর চাইতে তার নিয়ম কানুনে হয়তো বেশি জানতে হবে, যেটা সম্ভব নয়, নিয়ম না। কারণ পলিটিক্যাল মাস্টার্স, ব্যুরোক্রেট সার্ভেন্টস।
উনি নেতৃত্ব দিবেন, হুকুম দিবেন, আমরা সেটা তামিল করব ব্যুরোক্রেটরা। কিন্তু তামিল করানো যদি আপনি না পারেন, সেই ক্যাপাসিটি যদি আপনার মানে না থাকে, লিডারশিপের অভাব, সেই লিডারশিপ যদি না থাকে আপনার, তাহলে দেখা যাবে যে আপনি সচিব নির্ভর হয়ে যাবেন, আমলা নির্ভর হবেন, এবং এটা হতে হতে আপনাকে শেয়ারে চলে যেতে হয়। আবার যদি আপনি চোর হন, আমরা কথা বলে যে মাননীয় মন্ত্রী আপনি চোর, হ্যাঁ আমি বলতে চাই না মাননীয় মন্ত্রী, এটা লোকে বলে মাননীয় মন্ত্রী আপনি চোর, মাননীয় বিষয় আপনি চোর, আপনি সংসদ ভবনে ওই যে না খাইয়া বিল করে পয়সা নিয়ে যান। আমি সংসদেও চাকরি করেছি এডিশনাল সেক্রেটারি হিসেবে, আমি স্বরূপ দেখেছি। তো সেই ক্ষেত্রে যিনি তার মর্যাদা যদি ঠিকমতো রাখতে পারেন, তাহলে দেখবেন যে তাকে সবাই শ্রদ্ধা করবে। আর পলিটিক্যাল নেতৃত্বের জন্য বেশি লেখাপড়ার দরকার নাই, তার আইকিউ হইতে হবে আলাদা, জনবান্ধব, মানুষের খেদমত করা, সেগুলো হলে দেখা যাবে অটোমেটিক তাকে মানুষ সম্মান করবে। জি, আরেকটা প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই যে এই যে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন বা ভিভিআইপি মর্যাদার মেয়াদ, যেটি নিয়ে কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল যে 6 মাস কমানো হয়েছে বলে গতকাল কয়েকটি গণমাধ্যমে আমরা সংবাদ পেয়েছিলাম, কিন্তু পরে জানা গেল যেটি সত্যি না। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস 1 বছর পর্যন্ত এই মর্যাদা পাচ্ছেন। 6 মাস হোক আর 1 বছর হোক, এটা নিশ্চয়ই রাষ্ট্র তার গুরুত্ব বিবেচনা করে সেটি নির্ধারণ করেছে, কিন্তু 1 বছর পর তার এই মর্যাদার কি হবে? আসলে তখন কি তিনি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন থেকে কম ইম্পর্টেন্ট পার্সন হয়ে যাবেন? এটা তো একটা আপেক্ষিকতা বলেন। প্রফেসর মোহাম্মদ ইউনূস তো অলওয়েজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন। ওনার নামের আগে দিয়ে যত ভেরি লাগান তারপরে ইম্পর্টেন্ট বললে অসুবিধা নাই, কারণ উনি নোবেল লরেট, আন্তর্জাতিক নেতা। ওনারে বাংলাদেশে কে কোন সময় দেখে? ওই যে এনজিও সেই হিসেবে হয়তো করতেন। উনি সরকারে আসছেন, আমি যেটা মূল্যায়ন করেছি সেটা হইল হাসিনা ইউনূসবাজি করেছে, ইউনূস সাহেবকে যথেষ্ট অপমান করেছে কথায় বার্তায়। তো সেসব দিকে এখন ইউনূস সাহেবের প্রতিশোধ নেওয়ার জন্য আসা দরকার, তিনি এসে হাসিনাবাজি করেছেন। আর এখন যেটা বিবিআইপি পাচ্ছেন, কোনো দরকার ছিল না, চেনা ব্রাহ্মণের পৈতে লাগে না। কেমন ইউনূস সাহেব যদি নিজ গুণে গুণান্বিত হতেন, তাহলে তাকে পাহারা দেওয়ার তো দরকার নাই। ওনার এত ভয় কিসের? উনি পাহারা চাচ্ছেন কী জন্য? ওনার ভয় আছে, কারণ উনি লুটপাট করেছেন, যে বাড়ি ভাঙাইলেন, ভায়োলেন্স করাইলেন, আকবরের বৈরামখা হইলেন, বাচ্চা কাচ্চাদেরকে পার্টি করাইয়ে যে দেশটাকে অস্থির করে তুললেন। সেদিক থেকে ওনার হয়তো ভয় আছে, এখানে থাকতে গেলে ওনাকে পাহারা দেওয়া লাগবে, সেই জন্য উনি ওটা করতেছেন। কোনো দরকার ছিল না। আমি তো রাস্তায় একা হাঁটি, আমার তো ভয় নেই। আমি যখন এনবিআরের চেয়ারম্যান হইলাম, তখন আমাকে লোকজন বলে দাঁতমন্ডি লেকে 7 নম্বর ব্রিজের ওখানে বসো কেন, তুমি এরকম মানুষের থেকে ট্যাক্স নাও। তাহলে তো কী হবে? কয়েকজন বলুক না, জোর করে ট্যাক্স নিলাম, ট্যাক্স পাওনা আছে নিয়েছি, এবং খাতির তো কাউকে করি না, সবার থেকে নিলাম। তো বেগম খালেদা জিয়ার থেকে অপদর্শিত তো নিলাম না, সাইফুর রহমান সাহেব 12 বার বাজেট দিয়েছিল, তার থেকে নিলাম না, মওদুদ থেকে নিলাম না। কয়জন বলবো? আপনি ন্যায়ভিত্তিক থেকে যার থেকে যেটা নেন, আপনার ভয়ের কোনো কারণ থাকবে না। জি, ধন্যবাদ। বদিউর রহমান বলছেন যে তিনি ন্যায়ভিত্তিক থাকার কারণে কখনো ভয় পান না, নিরাপত্তার শঙ্কা করেন না। গোলাম মোল্লা রনি, আপনি কি কখনো নিরাপত্তার শঙ্কা করেন? এই যে ভিভিআইপি নিরাপত্তা না পাবার পরে যে হুমকিগুলো নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাবছেন বা ভাবার কারণে এই নিরাপত্তার পাওয়ার চেষ্টাটা তিনি করেছেন, এটিকে আপনি কিভাবে দেখেন? আপনার প্রয়োজন আছে কিনা বা কখনো হয়েছিল কিনা? জনাব বদিউর রহমান সাহেবের সঙ্গে একেবারে সম্পূর্ণ একমত। আমি তিনি যখন এনবিআরের চেয়ারম্যান, তখনও তাকে দেখতাম যে একেবারে খুব সাধারণ অবস্থায় ধানমন্ডি লেকের পাড়ে 7 নম্বর রোডের মাথায় ওখানে বসে বসে পেপার পড়ে। তার কিছু নির্দিষ্ট লোকজন আছে, তাদের সাথে আলাপ আলোচনা করে। আমি বললাম, লোকটার হলোটা কি, এরকম করে কেন? আমি তখন বছরে অনেক বড় ব্যবসায়ী, এখন যা আছে তার সাথে আরও তখন আমার বেশ বড় ব্যবসায়ী। আমার অফিসে তার বাড়ির পাশে একটা লোক আসছে, নাম ইকবাল সাহেব। আমি তারা জিজ্ঞেস করলাম, এই লোকটা কেমন? এইভাবে বসে থাকে। এর আগে তো এনবিআরের চেয়ারম্যান যারা ছিলেন বিভিন্ন জায়গাতে বসছেন, তাদের একটা ভাবসাবে ছিল আলাদা। এই বগলে এক সেক্রেটারি, ওই বগলে আর এক পিএস, ওখানে বন্দুক, এখানে ইটি যায়, চারিদিকে চারপাশে শুধু সাউন্ড, সেন্ট মারতে থাকে। এনবিআরের চেয়ারম্যান আপনি ওই অফিসে না গেলে বুঝতে পারবেন না। তো সেখানে উনি এভাবে ঘোরাফেরা করে, এবং এখনও সে ঘোরাফেরা করছে। তো ঘোরাফেরা করছে, অথচ দেখা গেল তারই অধীনস্থ একজন কাস্টমসের একজন কমিশনার
সে রিটায়ার্ড করার পরেও ঘর থেকে বের হয় না, ভীষণ রকম বের হয় না। কেন ওই যে অপকর্মগুলো করেছে, অনেক মানুষকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, এখন তার মনে একটা আতঙ্ক যে অমুক একটা অনেক লোক তো দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে, মানে রিটায়ার করার সাথে সাথে চলে গেছে, যে কারণে আমি তো ওরকম শিল্প প্রতিষ্ঠান থেকে ঘুষ নিয়েছি, তাকে ক্ষতি করেছি, কাজে এ তো আমাকে ছাড়বে না। কিন্তু হয়তো সেই লোক কিছুই করে না, কিন্তু এরকম অনেক দুর্নীতিবাজ কর্মকর্তা। সিমিলারলি আমাদের এমপিদের মধ্যেও যারা রাজনৈতিক যারা লোকজন আছে, তারা নির্বাচনী এলাকা বিভিন্ন এলাকাতে যখন জুলুম করে, অত্যাচার করে, এখানে হলো আমাদের ক্ষমতা হলো আনলিমিটেড। বিকজ যে কোনো মব করার একজন সংসদ সদস্য সে যদি যায় এলাকাতে বলে যে এই যাও তো আমি আসতেছি 100টা গেট করো, মানে 1 ঘন্টার মধ্যে 100টা গেট হয়ে যাবে। আমার 500 মোটরসাইকেল নিয়ে রনি ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম 10,000 লোক মুহূর্তের ভিতরে চলে আসবে। তো শার্লি আপনার যে বাড়ি আছে সেই বাড়িটা আমার ভালো লাগে না, আপনার বাবার সঙ্গে আমার হয়তো একটু শত্রুতা আছে, আমি খালি একটু ওইদিকে বাঁকা চোখে তাকালাম, দেখবেন যে ঢিল মেরে মেরে বাড়িটা সাথে সাথে মিশিয়ে দিয়েছে। তো এই ক্ষমতাটা একটা সংসদ সদস্য তার ক্ষমতাকালীন সময় দেখাতে পারে। যারা এটা করে তাদের ক্ষমতা চলে যাওয়ার পরে তাদের নিরাপত্তাহীনতা তৈরি হয়, ভয় পায়, নির্বাচনী এলাকায় যায় না, এমনকি ঢাকার শহরে চলে না। এখন আসেন আমার কথা, আমার আসলে এটা কখনই, আমি 1991-এ নিজের ব্যবসা শুরু করেছি, 91-তে ব্যবসা শুরু করেছি, মাশাআল্লাহ ধরেন 92 সনে আমি সচ্ছল হয়ে গেছি, গাড়ি বাড়ির মালিক হয়ে গেছি ব্যবসা করে। তো সেই থেকে এখন পর্যন্ত আমার ওই একটা জীবনের একটা ধারাবাহিকতা আছে, কিন্তু কখনোই আমার ওইরকম বডিগার্ড, পিস্তল, তারপর শেষে আমার ওই যে যাকে বলা হয় পিএস, এপিএস এরকম বা 5 স্টার হোটেলে গিয়ে আমাকে খেতে হবে, এই জিনিস আমার কখনোই লাগে নাই। আমার লুঙ্গি পরতে যেভাবে ভালো লাগে আর স্বাভাবিক পাজামা পরতে ভালো লাগে, যে আবার কোট টাইপের আসতে কোনো আমার জন্য স্বাচ্ছন্দ্য ভিড় করে। তাই এখন সেই দিক থেকে আমার যে মন মানসিকতা বা আমার জীবনের, আমি তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যেই জায়গাতে গেছেন আমি প্রায় সব জায়গাতেই গেছি। উনি হোয়াইট হাউসে গেছেন, আমিও হোয়াইট হাউসে গেছি, উনি বাকিংহাম প্যালেসে গেছেন, আমিও গেছি, উনি জাপানের রাজার সাথে দেখা করতে গেছেন, আমিও সেখানে গেছি। তো যাওয়ার পরে এখন হঠাৎ করে ওনার এত বড় ভিআইপি কেন হতে হবে, তারপরে শেষে কেন মিলিটারি প্রোটোকল লাগবে, আমার তো ক্যান্টনমেন্টে যেতে ইচ্ছা করে না। আমার যে সমস্ত বন্ধুবান্ধব সরকারি অফিসে যে এখন চাকরি করে, ধরেন যারা আইজি হয়েছে, ওই যে বেনজির সাহেব সেরা ছিলেন, খুবই আমার সাথে বন্ধু মানুষ, কিন্তু যেদিন আইজি হয়েছে আমি তার ধারে কাছেও যাইনি। তো এর কেন এই আইজি সাহেবের সিলিউট লাগবে, অমুক অমুক লাগবে, এবং এটা তার একটা হীনমন্যতা। 2 নম্বর হলো যে তার যে, আমি বলতে পারি না যে সে কতটা অন্যায় করেছে, কিন্তু এই যে একটা বছর এটা তার জীবনটাকে শেষ করে দেবে। যখন এই তার প্রোটোকলটা থাকবে না, সে আর এই বাংলাদেশে বেরোতে পারবে না, তাকে বাংলাদেশ থেকে চলে যেতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট থিং। আর সেকেন্ড থিং, সে যদি বাংলাদেশে যদি মনে করে যে 1 বছর পরে মোটামুটি আজরাইলের সঙ্গে তার একটা কথাবার্তা হয়ে গেছে, লেনাদেনা হয়ে গেছে, 2027 সনে মোটামুটি সে বেহেশতে চলে যাবে, সেটা আবার আলাদা কথা। কিন্তু যদি তাকে বাংলাদেশে থাকতে হয়, তাকে সাধারণ মানুষের মধ্যে চলতে হয়, তাহলে এই যে প্রোটোকলটা, এই প্রোটোকলটা তার জন্য খুব খারাপ একটা পরিণতি বয়ে নিয়ে আসবে। আপনি চিন্তা করুন, দেখুন এই যে শেখ হাসিনা তার পরিবারের জন্য একটা বিশেষ প্রোটোকল তারা নিল, বঙ্গবন্ধুর জাতির পিতার ফ্যামিলি প্রোটেকশন অ্যাক্ট। তো এত কিছু করার পরে কিন্তু তাকে 1 মিনিট রক্ষা করা যায়নি। দুপুরে খাওয়া দাওয়া করবে, দেশি মুরগির মাংস টসটসে গরম খাবে, কি দেখেন বদনসিব, হাত দেওয়ার সুযোগ হয় নাই, পোলাপান ঢুকে গেল, গরম গরম মাংস খেলো, এবং যারা পেলো না তারা রাগের সাথে হাঁস নিয়ে আসলো সেখান থেকে, ঘরে গিয়ে জবাই করে খাবো। শাড়ি গহনা সব কিছু ভরা, মানে ওনাকে যদি আমাদের আধা ঘন্টার সময় দিত, ওই শাড়িগুলো উনি নিতেন, অনেক দামি দামি শাড়ি ছিল, সেগুলো সব কিছু লুট হয়ে গেল। তো সেই দিক থেকে উনি যে একটা কাছের ঘর তৈরি করেছেন এই জায়গাতে, এটা ওনার জন্য ভালো ফলাফল বয়ে আনবে না। জি, গোলাম মোল্লা রনি, আরেকটা বিষয় নিয়ে আসতে চাই। এই যে বিএনপি সরকার, নতুন সরকার গঠন করলো, কয়েক মাসে বেশি সময় পার হয়েছে, আমরা দেখছি, আপনিও নিশ্চয়ই দেখছেন, সেই সাথে বিরোধী দলের অবস্থান সংসদে এবং সংসদের বাইরে, 2 দলের সংসদের যে সম্পর্ক এবং মাঠের যে সম্পর্ক, দুটির মধ্যে আমরা অনেক তফাৎ দেখতে পাই। আপনি কি দেখতে পান কিনা? আমিও সেই তফাৎ দেখতে পাই, এবং এখানে মনে হচ্ছে যে তারা সাজানো গোছানো, মানে অনেকটা একটা সমঝোতা আছে। তো সমঝোতা আছে, যেমন আমাদের যাত্রা দলে যেরকম ঘটনা হয়, বাংলা বিহার উড়িষ্যার নবাব, তো সেই নবাব সিরাজউদ্দৌলা রাগ হয়ে গোলাম হোসেনকে জোরে একটা চর দিয়ে বসলো। তো গোলাম হোসেন কানে কানে বলে যে হুজুর এত জোরে তো চর দেওয়ার কথা ছিল না, আমি তো একটু বেশি ব্যথা পেয়ে গেছি।
তো এরকম এখন মাঠে ঘাটে সংসদে এরকম অনেক কিছু ঘটনা ঘটছে, একবার মনে হচ্ছে এগুলো সব নাটক, কিন্তু আবার ওই যে আঘাতের পরে মনে হচ্ছে নাটক না। তা আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি সামটাইমস, এবং যে দৃশ্যগুলো দেখার কথা না সেই জিনিসগুলো আমরা দেখছি, যে জিনিসগুলো হওয়ার কথা না সেই জিনিসগুলো হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার বয়স 62 বছর বা 63 বছর এখন বয়স, যথেষ্ট বয়োবৃদ্ধ। এই বয়সে 58 বছর বয়সে ওনারা রিটায়ার্ড করেছেন। তা এই বয়সে দেখা গেল যে একটা বাচ্চাদের একটা গাড়ি, সেই গাড়িতে প্রধানমন্ত্রীকে বসিয়ে দেওয়া হয়েছে, তিনি সেই গাড়ি চালাচ্ছেন, মানুষ হাততালি দিচ্ছে। আহা, আমাদের এত সুন্দর, তরুণদের অনুপ্রাণিত করছে। হ্যাঁ, মানে এত তরুণদের অনুপ্রাণিত করেছেন। এমন সুন্দর প্রধানমন্ত্রী এই মহাজগতে মহাবিশ্বে আর কোথাও নেই। আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি এহসান করেছেন, এমন একজন দেশের শিশুর মতো সরল একজন, যাকে বলা হয়। আবার এখন তো ফ্যামিলি কার্ডের পরে আমরা দেখলাম কৃষক কার্ড এবং এলপিজি কার্ডও চলে আসছে। আমরা অনেকগুলো কার্ডের সম্ভাবনা দেখছি, আশা নিয়ে বসে আছি। কার্ড আর কি আসতে পারে? আমার কাছে অনেক কার্ড আসবে, মানে শুধুমাত্র যেহেতু শুরু হয়ে গেছে কার্ড, কোনোদিন দেখা গেল যে কি কার্ড বলবো এখন হঠাৎ করে রেশন কার্ড আসতে পারে না। রেশন কার্ড তো মানে ফ্যামিলি কার্ড বলতে তো রেশন কার্ড এখন না, ওই যে আগের আমলের পাকিস্তানি আমলের। এখানে একটা জিনিস হলো কি, মানে আমি সিরিয়াস কথা বলি যোগ না করে, আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার কন্যাকে লাইব্রেরিতে পাঠাচ্ছেন। আর তিনি ওই যেমন যশোরে গেলেন খালকাট থেকে, সেখানে গিয়ে যশোরের ঐতিহ্যবাহী পুরনো একটা লাইব্রেরিতে ভ্রমণ করলেন বা দেখলেন। ইট মিনস তার লোকজন দেখাচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী জ্ঞান পিপাসু। তো এটা না, যেহেতু তিনি জ্ঞান পিপাসু, আমি মনে করি তার 4-5টা বই তার মাথার কাছে রাখা উচিত। পণ্ডিত জওহরলাল নেহরু একটা বই লিখেছেন, দ্য গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, আর ইবনে খালদুনের আল মুকাদ্দিমা, আর পৃথিবীর সর্বকালের সেরা যে বই ইমাম গাজ্জালির লেখা ইহিয়া উলুমুদ্দিন। ইহিয়া উলুমুদ্দিন, কোরআন শরীফ এবং ইহিয়া উলুমুদ্দিন সালাউদ্দিন আইয়ুবী তার মাথার কাছে রাখতেন। এরকম 10 থেকে 12টা বই উনার আসলে 1 মাস ছুটি নেওয়া উচিত। ছুটি নিয়ে এই বইগুলো পড়া উচিত, রাইট? এই বইগুলো আগে পড়া উচিত। এই বইগুলো পড়ে তারপরে শেষে সে যদি চেয়ারে বসে, তিনি আরো এনলাইটেন হবেন, তাকে আরো সুন্দর দেখাবে, তিনি সিদ্ধান্ত সুন্দরভাবে নিতে পারবেন। আর এখন তাকে যারা যে সমস্ত পরামর্শ দিচ্ছে তারা তার ধারের কাছে যেতে সাহস পাবে না। অ্যাজ এ সিটিজেন তার সম্মান আমাদের সম্মান, তার মর্যাদা আমাদের মর্যাদা। তাকে নিয়ে যদি কেউ ট্রল করে বা কোনো কথাবার্তা বলে, একজন নাগরিক হিসেবে এটা আমাদের আসলে ভালো লাগার কথা নয়। আপনি চিন্তা করেন আমাদের দেশের শিক্ষামন্ত্রী, তো এই যে শিক্ষামন্ত্রীকে এখন ছোট ছোট বাচ্চা ছেলেরা বলতেছে মিলন মন্ত্রী, এটা ভালো কথা না। ছোট ছোট বাচ্চা ছেলেরা মেয়েরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, তারা যে সমস্ত স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে একজন শিক্ষামন্ত্রীকে নিয়ে, এটা আমাদের বাংলাদেশে ইতিপূর্বে কখনো ঘটেনি। এই যে একটা জেনারেশন গত 2 বছর ইউনুসের জমানাতে একটা জেনারেশন তৈরি হয়ে গেছে, এই জেনারেশনে একজন মন্ত্রী, একজন এমপি, তাকে প্রত্যেকটি বিষয়ে অনেক সতর্ক হতে হবে। আপনার কাজের সমালোচনা হোক, আপনি ভুল করেন সেটা আলাদা জিনিস, কিন্তু যদি আপনাকে অ্যাজ এ হিউম্যান হিসেবে একটা ট্রলের মধ্যে নিয়ে যায়, আপনার কোনো কথা, আপনার কোনো বক্তব্য, আপনার কোনো অঙ্গভঙ্গি যদি ট্রলের মধ্যে নিয়ে যায়, আপনার দ্বারা কোনো কাজ হবে না। ধন্যবাদ গোলাম মাওলানা।